কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে এবার ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট। ব্যাংক লোনে ঘাটতি মেটানোর পরিকল্পনা। বাড়বে সিগারেট, জর্দা, আইসক্রিম, স্মার্টফোন, ল্যাপটপ, জেনারেটর, ফ্রিজের দাম। কমবে পেঁয়াজ, রসুন, মশলা সহ কয়েকটি নিত্যপণ্যের দর। বাজেট গণমুখী দাবি আওয়ামী লীগের, জনবিরোধী বলছে বিএনপি এবং জাপা। অর্থনৈতিক সংকট কাটার লক্ষণ দেখছে না সিপিডি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উচ্চাভিলাষী পরিকল্পনা বাদ দিয়ে এবার ছোট বাজেট দিল সরকার। বিদায়ী বাজেটের চেয়ে মাত্র 4.5% বাড়িয়ে নতুন অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যের শুল্ক কমানোর প্রস্তাব করলেও মোবাইলে কথা বলার উপর বাড়তি করার উপর প্রস্তাব দেন তিনি। 15% কর দিয়ে জমি এবং ফ্ল্যাট কেনায় প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ বাজেটে ফেরত এনেছেন অর্থমন্ত্রী। রিপোর্ট জিয়াউল হক সবুজের। বাজেট উত্থাপনের জন্য বৃহস্পতিবার সকালেই সংসদে যান দেশের 13তম অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিকেলে ঘোষণা করেন টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শিরোনামের নতুন বাজেট। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। ডিজিটাল পদ্ধতিতে নয়, পুরনো ধাঁচেই বাজেট বক্তৃতা পড়ে শোনান অর্থমন্ত্রী। সুষম বন্টনের মাধ্যমে এমন কল্যাণের দ্বার উন্মোচিত হবে যেখানে প্রতিটি মানুষের সুখী ও সম্মানজনক জীবনের ন্যূনতম নিশ্চয়তা থাকবে। আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে এই প্রথমবার বাজেট ঘোষণা করলেন আবুল হাসান মাহমুদ আলী। দেশের 53তম এই বাজেটের আকার 7,97,000 কোটি টাকার। এই বাজেট আগের তুলনায় 35,000 কোটি টাকা বেশি। আগের বছর বাজেট 13% বড় হলেও এবার বাড়ল মাত্র 4.62%। স্পিকার, প্রস্তাবিত বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হলেও এবার নেই কোনো নতুন চমক। ডলার সংকটে চাপে থাকা অর্থনীতির গতি বাড়িয়ে 6.75% প্রবৃদ্ধি অর্জনের স্বপ্ন অর্থমন্ত্রীর। বছর জুড়ে 9% বেশি থাকা মূল্যস্ফীতি তিনি 6% ধরে রাখতে চান। আমাদের গৃহীত এসব নীতিকৌশলের ফলে আশা করছি আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। প্রস্তাবিত বাজেটের 14.2% যাবে সুদ পরিশোধে। শতাংশের হিসাবে 10.4% যাবে পরিবহন ও যোগাযোগ খাতে, কৃষিতে বরাদ্দ 5.9% আর স্বাস্থ্য খাতে বরাদ্দ 5.2%। প্রবৃদ্ধির এই গতি ধরে রাখার লক্ষ্যে কৃষি ও শিল্প খাতের উৎপাদন উৎসাহিত করতে যৌক্তিক সকল সহায়তা অব্যাহত রাখা হবে। সংকট থাকায় এবার উন্নয়ন বাজেট ছোট রেখে 2,65,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অর্থমন্ত্রীর। নতুন মেগা প্রকল্পের পরিকল্পনা না থাকার পরও এবার পরিবহন ও যোগাযোগে বরাদ্দ দিয়েছেন 25% অর্থ। বাকি অর্থের মধ্যে 14.4% স্থানীয় সরকার এবং শিক্ষা ও প্রযুক্তিতে 18% বরাদ্দ দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে মোট ঘাটতির মধ্যে আইএমএফের পরামর্শে এবার ছোট বাজেট দিলেও রাজস্বে বাড়তি মনোযোগ অর্থমন্ত্রীর। 5,45,000 কোটি টাকার রাজস্বের জন্য এনবিআরকেই তিনি 4,80,000 কোটি টাকার টার্গেট দিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,80,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 61,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। অর্থমন্ত্রী যে আয়ের পরিকল্পনা দিয়েছেন তারপরও বাজেট ঘাটতি থাকবে 2,51,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 90,000 কোটি টাকা ঋণ করতে চায় সরকার। বাকি অর্থের জন্য ব্যাংকিং ব্যবস্থা থেকে 1,37,000 কোটি এবং সঞ্চয়পত্র বিক্রি করে 15,400 কোটি টাকা ধার করতে চায় সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দারিদ্র বিমোচন, কর্মসৃজন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দেশের অর্থনীতি ঠিক করতে বেশ কিছু পরিবর্তনের ঘোষণাও দিয়েছেন অর্থমন্ত্রী। দাম নিয়ন্ত্রণে চাল, ডাল, তেল সহ 30টি পণ্যে শুল্ক কমানোর প্রস্তাব তার। প্রবীণ ও বয়স্ক ভাতাভোগীর সংখ্যা 2 লাখ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি। তবে চাপে থাকা মধ্যবিত্তের জন্য তেমন কোনো সুখবর নেই নতুন বাজেটে। বাড়েনি করমুক্ত আয়সীমাও। উল্টো রাজস্ব বাড়াতে এবার বাড়ানো হয়েছে মোবাইলে কথা বলার খরচ। মাননীয় স্পিকার, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য তেমন কোনো সুখবর নেই বাজেটে। উল্টো তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর্পোরেট করহার শর্ত সাপেক্ষে 2.5% কমানোর প্রস্তাব অর্থমন্ত্রীর। বছরে 16 লাখ টাকার বেশি আয় করা ব্যক্তির ওপর বাড়তি 5% কর বসানোর প্রস্তাব দিয়েছেন তিনি। ঘোষণা দিয়েছেন নির্দিষ্ট হারে কর দিয়ে জমি ও ফ্ল্যাট কেনায় কালো টাকা সাদা করার সুযোগ।
একদিকে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে জনগণকে স্বস্তি দেওয়ার প্রতিশ্রুতি, অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর পরামর্শে ঘুরে ফিরে করের বোঝা বাড়ল জনগণের উপরই। আর তাই এই দ্বিচারিতার মধ্যে কিভাবে বহুমুখী সংস্কার করে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে প্রবৃদ্ধির চাকা বেগবান করা যায়, সেটাই বাজেটের বড় চ্যালেঞ্জ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রস্তাবিত বাজেট দৃষ্টে খরচ বাড়বে সিগারেট, মোবাইল ফোন, সিম কার্ড, গাড়ি, কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্কসের। আর মোবাইলে কথা বলায় স্মার্টফোন, ল্যাপটপ, পানি বিশুদ্ধ করার যন্ত্রের পাশাপাশি বাড়ছে আমদানি করা প্যাকেটজাত খাদ্যপণ্য প্রসাধনীর দাম। নিত্যদাম কমাতে অন্তত 27টি পণ্যে উৎসে কর 2% থেকে কমিয়ে করা হচ্ছে 1%। 2023-2024 অর্থবছরের সম্পূরক বাজেট এবং 2024-2025 অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। জীবনযাত্রার ব্যয় যখন ঊর্ধ্বমুখী, তখন বাজেট ঘোষণায় নিত্যপণ্যের দাম নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। এক বছরের সম্ভাব্য আয় ব্যয়ের এই খতিয়ানে বেশিরভাগেরই নজর থাকে বাজেটে কোন পণ্যের দাম বাড়ছে বা কমছে তার দিকে। আমাদের সরকারের বিগত মেয়াদ সমূহে প্রতিবারের মতো এবারের বাজেটেও সিগারেট উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্য স্তর বাড়ানো হচ্ছে, তাই সব ধরনের সিগারেটের দাম বাড়বে। মোবাইল অপারেটরদের সিম কার্ড বিক্রির উপর কর 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা হতে পারে, ফলে বাড়তি দামে সিম কার্ড কেনা লাগতে পারে ক্রেতাদের। মোবাইলে কথা বলতেও আরও বাড়তি অর্থ গুনতে হবে ভোক্তাকে। প্রস্তাবিত বাজেটে মোবাইল সেবার 5% সম্পূরক শুল্ক বাড়ানো হলে ভোক্তা কথা বলতে পারবেন 100 টাকার মধ্যে 69 টাকা 35 পয়সার। বর্তমানে সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে পারেন। বৈষম্য হ্রাসে এই সুবিধা বাতিল করে প্রস্তাবিত বাজেটে গাড়ি আমদানি করতে হলে সংসদ সদস্যদের 25% শুল্ক ও 15% ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। কোমল পানীয়, কার্বোনেটেড বেভারেজ, এনার্জি ড্রিঙ্কস বেশি দামে কিনতে হবে এসব পণ্য। কাজু বাদাম আমদানিতে শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% করা হচ্ছে, এতে বাড়তে পারে কাজু বাদামের দাম। বাজেটে এসিকে বিলাসবহুল পণ্য বিবেচনা করে দেশে এসি উৎপাদনে ব্যবহৃত কম্প্রেসার ও সব ধরনের উপকরণের শুল্ক বাড়ানো হচ্ছে, তাই বাড়তে পারে এসির দাম। আগামী 30 জুন পর্যন্ত ফ্রিজ উৎপাদনে ভ্যাট অব্যাহতি রয়েছে, ফলে নতুন অর্থবছরে 5% ভ্যাটের হার বৃদ্ধি করে 10% করা হতে পারে। গৃহস্থালিতে ব্যবহৃত পানির ফিল্টারের দাম বাড়তে পারে। নিকট ভবিষ্যতে বাড়তে পারে এলইডি বাল্বের দাম। জেনারেটর সংযোজন ও উৎপাদনে ব্যবহৃত উপকরণ ও যন্ত্রাংশ আমদানিতে 1% শুল্ক আরোপ করা হচ্ছে। নিরাপত্তা সেবায় 10% মূল্য সংযোজন কর বাড়িয়ে দিতে হবে 15%। গাড়ি, সিএনজি, এলপিজিতে কনভার্সনে ব্যবহৃত কিট, সিলিন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ আমদানিতে খরচ বাড়তে পারে। বাজেটে জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের হাট বাজারের ইজারা মূল্য কিছুটা বাড়বে, সেই সঙ্গে বাড়বে জমির নামজারি মাশুলও। আগামী বাজেটে 200টিরও বেশি মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে তা বাড়িয়ে 10% করা হতে পারে, যা গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যয়কে আরও বাড়িয়ে তুলতে পারে। নিত্য প্রয়োজনীয় বাজার স্থিতিশীল রাখতে এবং উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত 27টি পণ্যে উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে। তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন ও ভোজ্য তেল দাম কমবে, আটা, ময়দার কমবে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা সহ বেশিরভাগ মশলার দাম। মটর, ছোলা, মসুর ডালের দাম কমবে। তুলা, সুতা এবং সব ধরনের ফলসহ 30টি পণ্যে কর ছাড় দেওয়া হচ্ছে, ফলে দাম কমবে এসব পণ্যের। একই সাথে শিশু খাদ্যেও কমছে করভার। 25% সম্পূরক শুল্ক কমানো হচ্ছে চকোলেটে। কৃষিজাত পণ্য, বিশেষ করে পোলট্রি, গবাদি পশু ও মাছের দেশীয় উৎপাদন বাড়াতে ভর্তুকি প্রণোদনা এবং আমদানিকৃত পণ্যে শুল্ক ও ভ্যাট ছাড় দেওয়া হবে। পোলট্রি ও ফিশারি খাতেও কর ছাড় কমানোর প্রস্তাব এসেছে বাজেটে। 2024-25 বাজেটে ল্যাপটপ, কম্পিউটারে শুল্ক প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। কমতে পারে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের খরচ, কমবে দেশে তৈরি মোটরসাইকেলের দাম। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান সংকটে গণমুখী বাস্তবসম্মত বাজেট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার কারো প্রেসক্রিপশনে এই বাজেট দেয়নি।
সংসদে বাজেট উপস্থাপন পরবর্তী প্রতিক্রিয়া ওবায়দুল কাদের এসব কথা বলেন। আর সরকার দলীয় নেতারা বলেছেন, দলের নির্বাচন ইশতেহারে দেয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাতকে প্রাধান্য দিয়েই এই বাজেট। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, এই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে। সেদিক থেকে বাজেট বলবো বাস্তবসম্মত, সাহসী, গণমুখী। আমরা আমাদের বাজেট এই সরকারই করেছে, এখানে কোনো প্রেসক্রিপশন প্রেসক্রিপশনে চলার লোক শেখ হাসিনার সরকার। দেখতে হবে দ্যাট এটা আমাদের টোটাল বাজেটের ব্যবসায়ীদের উপরে কীরকম ইম্প্যাক্ট করবে, বাট ওভারঅল জেনারেলি আমি মনে করি বাজেটটা ভালো হয়েছে, যেহেতু এবার আমরা কিন্তু যা কিছু করেছি মূল্যস্ফীতিটা ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য করা হয়েছে। তো আমি এখানে কতগুলো স্টেপ রাখা হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে দাম মানুষের ক্রয় ক্ষমতা আসে সেজন্য কতগুলো স্টেপ নেওয়া হয়েছে। আর আন্তরিকতা থাকলে সবই আছে। বড় চ্যালেঞ্জ, এখনও চ্যালেঞ্জ, এবং আমি মনে করি চ্যালেঞ্জ আরও বাড়বে, কারণ যারা বাস্তবায়নকারী ব্যক্তি, আমলাতন্ত্রের অংশ, তাদের মধ্যে আমি কোনো সরকারের যে উচ্চ অভিলাষ বা উচ্চ পরিকল্পনা, তার সঙ্গে তাদের কাজের কোনো উপরি যে হওয়ার দরকার সেটা দেখি না। এদিকে প্রস্তাবিত বাজেটকে জনবিরোধী ও লুটেরাদের বাজেট বলে আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কথা বলেন বিএনপি মহাসচিব। নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে, অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে আর কি, এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে, তাতে করে সাধারণ মানুষের উপরে সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে। বিদেশ থেকে অনুদান অথবা ঋণ, আর সেই সঙ্গে আবার আপনার ব্যাংকগুলো থেকে আপনার ঋণ নেওয়া, সবটাই গিয়ে পড়ছে মানুষের উপরে। কয়েকদিন আগেই বাড়লো আপনার পেট্রোল, ডিজেল, এসব জিনিসের দাম বেড়ে গেল, বিদ্যুৎ, এখন আবার আপনার বাড়বে বাজেটের সঙ্গে সঙ্গে। বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেছেন, এই বাজেটে মূল্যস্ফীতি কমবে না, বরং আরও বাড়বে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেনন বলেছেন, এই বাজেট আইএমএফ এর শর্ত পূরণের বাজেট। অন্যদিকে আমদানি পণ্যের উপর শুল্ক আরোপে দেশের অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ। জনবান্ধব মোটেই হয়নি, এবং জনগণের উপর চাপ তো আসছেই। আমি বলছি, ট্যাক্স যেখানেই যত রেয়াত দিক, সর্বস্বভাবে আয় তারা বেশি করবার জন্য টার্গেট নিয়েছেন, এবং বেশিরভাগটা আয় করবেন ওরা পরোক্ষ করের মাধ্যমে, যার ফলে সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে। সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই, কোনো চাকরির সুবিধা নেই, যেহেতু আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসছেন, এবং সেগুলো আনার কোনো বন্দোবস্ত নেই, যেহেতু যে সেরকম পরিবেশ সৃষ্টি করা হয়নি। আমরা বিদেশিরা এখানে এসে টাকা ওই ইনকাম করে দেশে নিয়ে যেতে পারে না, তো বিদেশে কে আসবে? তা জব ক্রিয়েশন হবে না। তা আমার যদি জিনিসপত্রের দাম উঠে, আমার যদি চাকরি বাকরির সুযোগ না হয়, তাহলে জনবান্ধব কীভাবে হবে? এইসব ব্যাপারে ওনাদের কোনো রকম কোনো দিক নির্দেশনা আমরা দেখতে পাই। আইএমএফ প্রেসক্রিপশনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি বললাম যে আলোচনা ওনার যে সংক্ষিপ্ত বিবরণ বা 1 ঘন্টার মধ্যে সংক্ষিপ্ত বিবরণ, তার মধ্যে ভয় বিস্তারিত নেই বলে ভয় যাবে না, এটাকে বিস্তারিত করে ভয় যাবে কতখানি বিষয়গুলো আসছে। তবে এটা আমরা জানি যে আইএমএফ এর শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট তারা দিতে পারেনি। অনেক জায়গায় ভ্যাট বাড়ানো হয়েছে। আমি মনে করি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় ভ্যাট বাড়ানোটা কোনো মতেই উচিত হয় নাই। তাতে আমি মনে করি আভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম বেড়ে যাবে এবং আমদানি নির্ভরশীল হবে। দেশের শিল্প মারাত্মক হুমকির সম্মুখীন হবে এবং মানুষ কর্ম হারাবে, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। এই জন্য যেসব জায়গায় ভ্যাট বর্ধিত করা হয়েছে সেগুলি প্রত্যাহার আমি মনে করি জরুরি। আমরাও সেই ঘাটতি নিয়ে চলতে হবে। এই ঘাটতি মেটানোর জন্য কয়েকটা উদ্যোগের কথা বলা হয়েছে। আমি আবার পুনরায় উল্লেখ করি, উদ্যোগ ভালো, বাস্তবায়নটা হবে কঠিন।
ঘোষিত বাজেটকে গতানুগতিক দাবি করে সিপিডি বলছে চলমান অর্থনৈতিক সমস্যার সমাধানে এতে কোনো দিক নির্দেশনা নেই। বাজেটে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তাও বাস্তবসম্মত নয় বলে মত গবেষণা সংস্থাটির। লক্ষ্যমাত্রা কি 6.75%, তারপরে বিনিয়োগের লক্ষ্যমাত্রা, ব্যক্তি খাতের বিনিয়োগ, এরকম সবগুলো ক্ষেত্রে কিন্তু যে লক্ষ্যমাত্রাগুলি দেওয়া আছে এইগুলোর সাথে কিন্তু বাস্তবতার তেমন ছোঁয়া নেই। আমাদের কাছে মনে হয়েছে এটা অতীতের আরেকটি বাজেটের মতোই। এই বর্তমান সময়ের যে সমস্যা এবং এই যে ক্রান্তিকালীন একটা সংকট দেখা দিয়েছে অর্থনীতির চারিদিকে, তো সেইগুলোর সমাধানের জন্য এই বাজেট উপযুক্তভাবে পদক্ষেপগুলি নিতে পারেনি। এদিকে বাজেটকে যৌক্তিক, বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য উল্লেখ করে ব্যক্তি কর সীমা 4.5 লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনে বিসিসিআই। অন্যদিকে ডিসিসিআই বলছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাজেটের ঘাটতি মেটাতে দেশীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া। বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন সংকটের মধ্যেও হাজার সীমাবদ্ধ এবং প্রতিকূলতা সত্ত্বেও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন ইশতেহার অনুযায়ী উন্নয়ন ও কল্যাণমুখী বাজেট দেওয়ার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করেছি। এই জন্য আমি বিজনেস কমিটির পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাই। বাজেট ঘাটতি যে অর্থায়ন, সেখানে যেমন ব্যাংকিং খাতের ওপর থেকে ঋণ নেওয়ার যে একটা টার্গেট দেওয়া আছে সেটা আসলে আমরা মনে করি অনেক বড়, এবং এই টার্গেটটা যদি সম্পূর্ণভাবে নেওয়া হয় সেক্ষেত্রে বেসরকারি খাতে ঋণ প্রবাহের উপর একটা বড় ধরনের চাপ পড়বে, যেটার থেকে আসলে অর্থনীতির উপরে আরো বড় ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর একটা বড় ধরনের চাপ পড়বে বলে আমরা মনে করি। টি-20 বিশ্বকাপ ক্রিকেট পরাশক্তি পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বিস্ময় উপহার দিল যুক্তরাষ্ট্র। ডালাসে সুপার ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে 5 রানে হারিয়েছে বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ যুক্তরাষ্ট্র। এর আগে পাকিস্তানের 7 উইকেটে 159 রান তাড়া করে 3 উইকেটে 159 তুলে ম্যাচ টাই করে বিশ্বকাপ ক্রিকেটের নতুন শক্তি যুক্তরাষ্ট্র। দারুণ বোলিংয়ের পর অধিনায়ক মনাঙ্কো প্যাটেল, আন্দ্রিস গাউস ও অ্যারন জোন্সের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সেরা অঘটন ঘটাল যুক্তরাষ্ট্র। সাইফুর রহমান চৌধুরীর ডেস্ক রিপোর্ট। টসে হেরে পাকিস্তানের ব্যাটিংয়ের শুরুটা হয়েছে কচ্ছপ গতিতে। ব্যাটিং দেখে মনে হয়েছে তারা টি-20 নয়, যেন টেস্ট খেলতে নেমেছে। ডালাসের গ্র্যান্ড পেরি গ্রাউন্ডে সকালের উইকেটে ময়েশ্চার ছিল, কিন্তু তাতে যুক্তরাষ্ট্রের পেসারদের গতি এত মারাত্মক ছিল না বা সুইংও তেমন ছিল না। যদিও সাধারণ গতির বোলিংয়েও পাকিস্তানের ব্যাটাররা খাবি খেয়েছে। বাবর আজমরা যেন ব্যাটিংই ভুলে গিয়েছিল। পাওয়ার প্লের 6 ওভারে 30 রান তুলতেই 3 উইকেট নেই। দ্বিতীয় ওভারেই আউট রেজওয়ান। স্লিপে দারুণ ক্যাচ নিয়েছেন স্টিভেন টেলর। তৃতীয় ওভারে উসমান খান এবং পঞ্চম ওভারে রিভার্স সুইপ খেলার খেসারত দিয়ে ফখর জামান উইকেট দিয়ে আসলে 26 রানে তৃতীয় উইকেট হারিয়ে ম্যাচকে কঠিন করে তোলে পাকিস্তান। বাবর আজম এত সম্মুখ গতিতে ব্যাটিং করেছেন যে যুক্তরাষ্ট্রের মতো একটি অপেশাদার দলের বিপক্ষে তার ব্যাটিং ছিল খুবই দৃষ্টিকটু। পাকিস্তান অধিনায়ক প্রথম 5 রান করতে বল খেলেছেন 16টি। প্রথম বাউন্ডারি পেয়েছেন 25 নম্বর বলে। তবে পাকিস্তানের ব্যাটিংকে টেনে তুলেছেন শাদাব খান। শুরুতে একটু সতর্ক থাকলেও 3 ছক্কায় 25 বলে 40 করে আউট হয়েছেন শাদাব। বাবরকে নিয়ে চতুর্থ উইকেটে 48 বলে 72 রান। দলের ব্যাটিংকে টেনে তোলার চেষ্টা শাদাবের, কিন্তু নিশ্চিত হোয়াইট বলে বিগ হিট নিতে গিয়ে শাদাব ক্যাচ দিলে এবং পরের বলে আজম খান এলবি হলে 98 রানে পঞ্চম উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে 2009-এর চ্যাম্পিয়নরা। তবে পাকিস্তান ইনিংসে বড় ধাক্কা হয়ে আসে বাবর 44 রানে লেগ বিফোর হলে। এরপর ইফতেখারও 18 করে ফিরে গেলে স্থগ ওভারে রানের গতি আরও কমে যায়। শেষ দিকে শাহিন আফ্রিদির 16 বলে 2 ছক্কায় অপরাজিত 23 রানে 160 রানের টার্গেট দিতে পেরেছে পাকিস্তান। 30 রানে 3 উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রের বোলিংয়ে সবচেয়ে সফল নস্তুস কেনজিগে। সৌরভ নেত্রাভোলার 4 ওভারে 18 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। শুধু ব্যাটিংই নয়, পাকিস্তানের বোলিং ও ফিল্ডিংও ছিল অতি সাধারণ মানের। অন্যদিকে 160 রানের টার্গেটে দারুণ ডিসিপ্লিন ব্যাটিং যুক্তরাষ্ট্রের। ওপেনিং জুটিতে 36 রান,
ব্যক্তিগত 12 রানে টেলর ফিরে গেলেও অধিনায়ক মানাঙ্ক প্যাটেলের 34 বলে হাফ সেঞ্চুরি, আন্দিস গাউসের 35 এবং অ্যারন জোনসের অপরাজিত 36 রানে 3 উইকেটে 159 রান ম্যাচ টাই করে যুক্তরাষ্ট্র। সুপার ওভারেও দারুণ ব্যাটিং যুক্তরাষ্ট্রের। মোহাম্মদ আমিরের 3 ওয়াইড বলের সুবাদে 19 রান তুলে নেয় যুক্তরাষ্ট্র। এরপর সৌরভ নেত্রাভোলার 1 ওভারে 1 উইকেটে হারিয়ে 13 রান তুলতে সমর্থ হয় পাকিস্তান। সুপার ওভারে 5 রানের জয়ে বিশ্বকাপ ইতিহাসে সেরা অঘটন ঘটিয়ে টানা দ্বিতীয় জয়, দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন উজ্জ্বল করেছে যুক্তরাষ্ট্র। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। কারাবন্দী ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ও কূটনৈতিক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পরিবারকে সান্ত্বনা দিতে এবং সার্বিক খোঁজ খবর নিতে রাজধানীর গুলশানের বাসায় যান বিএনপি মহাসচিব। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম সাথে ছিলেন। পরিবারের পক্ষ থেকে ইশরাক হোসেনের মা ইসমত আরা সাদেক ও ছোট ভাই ইশফাক হোসেন উপস্থিত ছিলেন। গত বছরের 28 অক্টোবরে বিএনপির ডাকা মহাসমাবেশে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে 12টি মামলা করা হয়। গত 19 মে 12টি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুনানি শেষে 11 মামলায় তার স্থায়ী জামিন মঞ্জুর করেন আদালত। তবে পল্টন থানার একটি মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে এবার 7,97,000 কোটি টাকার বাজেট, ব্যাংক লোনে ঘাটতি মেটানোর পরিকল্পনা। বাড়বে সিগারেট, জর্দা, আইসক্রিম, স্মার্টফোন, ল্যাপটপ, জেনারেটর, ফ্রিজের দাম, কমবে পেঁয়াজ, রসুন, মশলা সহ কয়েকটি নিত্যপণ্যের দাম। বাজেট গণমুখী দাবি আওয়ামী লীগের, জনবিরোধী বলছে বিএনপি এবং জাপা। অর্থনৈতিক সংকট কাটার লক্ষণ দেখছে না সিপিডি। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের বিস্ময় এখন যুক্তরাষ্ট্র, সুপার ওভারে সাবেক চ্যাম্পিয়নদের হার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfinews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।